দেশের রাজনীতিতে বলতে দ্বিধা নেই যে এক ধরনের সংকট সংশয় তৈরি হয়েছে। সেনাবাহিনীর সাথে অন্তর্বর্তী সরকারের দূরত্বের কথা শোনা গেছে, যদিও দুই পক্ষ থেকে এটা অস্বীকার করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর সাথে মতানৈক্যে না পৌঁছাতে পারায় ডক্টর ইউনূসকে পদত্যাগের কথাও ভাবতে হয়েছে। সর্বোপরি সংস্কারের গতিপথটিও এখনো পর্যন্ত অস্পষ্ট মনে হয়েছে। এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব আজকের ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপলে। আমাদের সাথে রয়েছেন মাহমুদুর রহমান মান্না, একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সভাপতি নাগরিক ঐক্য। জনাব মাহমুদুর রহমান মান্না, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ যে আজকে রাস্তাঘাটের এত যানজট পাড়ি দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন মান্না ভাই? এমনি ভালো আছি। আচ্ছা, তো আজকে যানজটে আমি খুব সাফার করেছি। সকাল 10টায় বেরিয়েছি, মানে এই চক্করের মধ্যেই আছি। মান্না ভাই, আমি একটা লিস্ট দেখছিলাম যে দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো কি কি সংস্কার চায়। তো এখানে আমি দেখছি যে মূল যেসব সংস্কার আছে, আপনাদের যারা রাজনৈতিক ঐক্য যাদের সাথে রয়েছে, বিএনপি, মানে একসময় তো আপনারা আন্দোলন করেছেন হাসিনা সরকার হঠাতে, তারা অলমোস্ট মেন যে সংস্কারগুলো আছে তার প্রায় কিছুই যাচ্ছে না। তো আজকে একজন মানে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধির থেকেও বেশি আমি আপনাকে জিজ্ঞাসা করব একজন বর্ষিয়ান রাজনীতিবিদ হিসাবে, যে এভাবে যদি হয় তাহলে কি আবার সেই লুটপাটতন্ত্রের দিকে বাংলাদেশের রাজনীতিবিদরা পথ চলতে যাচ্ছে? আমি এটা দেখিনি তো। নেই, যেমন মান্না ভাই প্রধানমন্ত্রী দুইবার, বিএনপি চায় না সংস্কার বাস্তবায়নের পদ্ধতি, তারা বলছে পরের সংসদ, সংবিধান সংশোধনে গণভোট তারা বলছে তারা চায় না, নারী আসনে সরাসরি, আচ্ছা এটা আমি বাদ দিলাম, রাষ্ট্রীয় যেমন জাতীয় সাংবিধানিক কাউন্সিল সেটাও তারা চায় না। মানে মূলত প্রধান প্রধান যে সংস্কারগুলি করলে ফ্যাসিবাদ আর আসবে না সেগুলোর কোনোটাই অলমোস্ট চাচ্ছে না বিএনপি। এবং মোটামুটি 5-6 দিন কিন্তু এটা হয়ে গেছে, তারা যে এটা দিয়েছে অলরেডি বিভিন্ন জায়গায় পাবলিশড। মানে বিএনপি তো শুরুতে বলেছিল যে দুইবারের বেশি আমরাও চাই না, এখন বলছে না আমরা চাই। এমন তো হতে পারে, ধরেন যে এগুলোই যে মৌলিক সংস্কার এবং তারা চাচ্ছে না, তা নাও হতে পারে। খেয়াল করে দেখেন, বাইরের মৌলিক সংস্কার কি হতে পারে? গভর্নমেন্ট যে স্প্রেডশিট দিয়েছিল, জি, তার মধ্যে সবগুলো ছিল না। ওখানে 166টা প্রশ্ন দেওয়া হয়েছিল, বলা হয়েছে বিএনপি সম্ভবত 130টার মতো অ্যাগ্রি করেছে। না, ওইগুলো হচ্ছে ছোট ছোট সংস্কার, মৌলিক সংস্কারগুলোতেই তারা মানা করেছে। এখন এগুলো যে ছোট ছোট সংস্কার সেটা এখন বললেন, কারণ ওখানে এর চাইতে বড় এবং মৌলিক সংস্কারের কথা আছে। তবে আমি এটা মানি যে এই বিষয়গুলিতে বিএনপির এই দৃষ্টিভঙ্গি সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে। এখন ধরো এটা দলের নিজস্ব মতামত থাকতে পারে, মানে একই ব্যক্তি প্রধানমন্ত্রী এবং দলের প্রধান হবেন বা হবেন না, এই ক্রাইসিস আমার দলে নাই। বিকজ আমার দল সহসা প্রধানমন্ত্রী হবে এটা ভাবছি না, সো ইস্যুই আমার কাছে নাই। আর বাকি যাদের কথা বলছেন অলমোস্ট তাদের কারো কাছে নাই। তাদের সাথে আপনি বিএনপিকে এক করে দেখতে পারবেন না। এটা উচিত ছিল, যেটা আমি প্রস্তাব করেছিলাম প্রফেসর ইউনূসের কাছে, যে এরকম প্রস্তাবনা রাখবার আগেই আপনি নিজে এদের সাথে কথা বলতে থাকেন, দেখেন কোনটা কোনটাতে বেলে, কোনটা কোনটা বেলে না, এগুলো আগে থেকে সে ব্যাপারে তাদের সাথে মত বিনিময় করে তারপরে প্রস্তাবনাটা রাখেন। তখন উনি বলেছিলেন যে হ্যাঁ তাই করবেন, কিন্তু পরে তো সেটা করেননি। ফলে হয়েছে কি, এখনই যে তারা না বলে ফেলেছে, হ্যাঁ বলাও তো মুশকিল হবে এখন। মানে পারসিউ করলেই সবাই মিলে বললেও যে হ্যাঁ বলবে, তার মানে নীতির ব্যাপারটা নয়, সবাই বললে আর একবার দিলে খাইবো, এইরকম একটা। মানে ভাই আমি আপনার মতামত তাহলে একটু জানতে চাই। মানে একটা দল চাচ্ছে না দুইবারের বেশি প্রধানমন্ত্রী হোক, এটা মানুষেরই বোধহয় দাবি ছিল যেন ফ্যাসিবাদ আর না আসে, এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, সংসদ নেতা হতে পারবেন না, এই ধরনের যে জায়গাগুলোতে এখানে বিএনপি একেবারে স্ট্রিক্ট থাকছে যে আমরা তিনটাই চাই, মানে আমার প্রধানমন্ত্রীও হবে, আমার সংসদের নেতাও হবে, আমার দলীয় প্রধানও হবে, এবং সংখ্যানুপাতিক যে উচ্চকক্ষ এখানেও বিএনপি রাজি না। মানে এগুলো তো একদম বেসিক জায়গা। এবং আপনি সংবিধান সংস্কার করতে গেলে যদি আওয়ামী লীগের সময়ের কথা চিন্তা করি, 2/3 মেজরিটি ছিল, সংবিধান সংস্কার হয়ে গেছে, এখন গণভোটের কথা বলা হয়েছিল, বিএনপি সেটাতেও রাজি না। তো এগুলো কি ফ্যাসিবাদকে আবার আনার পথে সহায়ক ভূমিকা পালন করবে না? ফ্যাসিবাদের সবচেয়ে বড় প্রোটেকশন জি, কনস্টিটিউশনালি হতে পারত ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। মানে হয় কি, ধরেন একজনের হাতে ক্ষমতা থাকলে তিনি যে কোনো ধরনের একটা কালা কানুন বিধান জারি করতে পারেন, কিন্তু যখন ক্ষমতাটা ভাগ হয়ে আছে তখন পারে না। মানে খুব স্বাভাবিক, এরকম করে যদি বলি যে একজন মানুষ ঘোষণা করলেই যদি মার্শাল্লাহ হয়ে যায়, তাতে যখন তখন পারেন। কিন্তু যদি একজন মানুষের মার্শাল্লাহ ঘোষণা করতে 7 জন মানুষের অনুমতি নিতে হয়, তাহলে তিনি পারবেন না।
অতএব আপনি যেরকম করে বলছেন যে প্রধানমন্ত্রী দুইবারে বেশি না হলেই এটা একটা প্রোটেকশন হবে ফর আমি মানে বলছি না, মানে এটা তো একটা ফ্যাসিজম। চেঞ্জ, যে আমি সংস্কার না, চাই বা আমি এটা পরিবর্তন চাই। নয়। তিনবার হলেই তিনি ফ্যাসিস্ট হয়ে যাবেন এরকম কোনো কথা না। এটা ঠিক যে তার হাতে আপনি যত বেশি ক্ষমতা দিচ্ছেন, Exactly. যতবার দিচ্ছেন, এটা একটা প্রবণতা তৈরি করে। এই অর্থে এই প্রস্তাবগুলো তো আমরা সমর্থন করি, আমরা বিএনপির সঙ্গে যাচ্ছি না এইখানে। কিন্তু ওই কনসেপ্টটা ভুল যে এটা দিয়ে আপনি ফ্যাসিবাদ রক্ষা করবার চেষ্টা করছেন। যেমন ধরেন, আমাদের খুবই প্রস্তাব ছিল, খুব জোরে বলেছি আমরা, যে প্রধানমন্ত্রীর জবাবদিহিতা নিশ্চিত করেন। আমাদের প্রধানমন্ত্রী তো কোনো জবাবদিহিতা নাই। মানে ওনার নামে যদি 200 কোটি টাকা একটা চুরির মামলা আজকে পাওয়া যায় বা কেস পাওয়া যায়, আপনি কালকে মামলা করতে পারবেন না তার নামে। তার নামে কোনো ওই অর্থে অভিযোগই চলে না। কিন্তু এই অভিযোগ আপনি দিতে পারতেন, প্রধানমন্ত্রীকে ডকে তুলতে পারেন, কাঠগড়ায় তুলতে পারেন, সেরকম বিধান এটা তো তারা করতে রাজি হয়নি। মানে এই কনস্টিটিউশন কমিশনই আমাদের প্রস্তাবের পরে বলেছে না, কেন, তাকে তো নো কনফিডেন্স ব্যাপারে আমরা আরও শিথিল হচ্ছি, তারপরে সে আর্টিকেল 70 আমরা আরও ওপেন করে দিচ্ছি, সবাই যেন তাদের মত রাখতে পারে, তাহলে তো তাকে লায়াবল করতে পারছি। কিন্তু এই লায়াবল করা মানে আপনি বলতে পারছেন, তার বেশি কিছু করতে পারছেন না। মানে ভাই, আমি একটু আপনার রিসেন্ট ডক্টর ইউনূসের সাথে যে 20টা দলের নেতারা বৈঠক করেছেন, আপনিও সেখানে গিয়েছিলেন, তো অভিজ্ঞতা কি ছিল? মানে ডক্টর ইউনূস কোন প্রেক্ষাপটে তিনি বলছেন যে তিনি ক্ষুব্ধ হলেন, হতাশ হলেন, পদত্যাগ করতে চাইলেন, জানিয়েছেন আপনাদেরকে? উনি বলেছেন, আমি বুঝিনি। মানে হয় কি, ধরেন এখন প্রফেসর ইউনূস বলতে পারেন, দেখো আমি তো রাজনীতি করিনি, রাজনীতি আমি বুঝি না, কিন্তু ওই কথাটা আমি নেব না। 9 মাস হয়ে গেছে, আর রাজাকে রাজনীতি জানতে হয়। আপনি জানেন না বলার মধ্যে কোনো ক্রেডিট নেই, আপনার জানতে হবে, এটা হলো সত্যি। আর আরেকটা হচ্ছে যে গভর্নেন্স ইটসেলফ ইজ পলিটিক্স। আপনি রাজনীতির বাইরে তো আসলে গভর্ন করতে পারেন না। তো আপনি এতদিন ধরে গভর্ন করছেন, আরও কমপক্ষে 1 বছর গভর্ন করবেন, এবং পরবর্তীতে যে গভর্নেন্স আসবে সেটার নির্বাচন আপনার হাত দিয়ে হবে। আপনি বলবেন আমি পলিটিক্স বুঝি না, তাহলে তো হবে না। সো একটা পলিটিশিয়ান এত ইমোশন দিয়ে গাইডেড হতে পারবেন না, পলিটিশিয়ান আবেগ দিয়ে পরিচালিত হতে পারবেন না। উনি রাগ তো আর ইত্যাদি। অন্তর্বর্তী সরকারের প্রধান হতে চায়নি, মানুষজন ম্যান্ডেট দিয়েই তাকে করেছে। তাতে আমার কি, আপনি তো হয়েছেন। এখন আপনি অন্তর্বর্তী সরকারের প্রধান, মানে এখন আপনি ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার। আপনি হতে চাননি যদি বলেন, কিন্তু আপনি তো হয়েছেন। যেহেতু হয়েছেন, আপনারা আপনাকে রাজনৈতিক দলগুলোও কি তাকে সহায়তা করেছেন? এর চেয়ে বেশি সহায়তা কী চান আপনি? মানে এটা 2 দিন ইউনিক। পর পর আন্দোলন হচ্ছে, দাবি দেওয়ায় রাস্তাঘাট আটকে থাকছে, মানে এত আন্দোলন তো আমি মনে পড়ে না আওয়ামী লীগের সময় এগুলো দেখেছি। তো রাজনৈতিক দলগুলো করছে না। বিভিন্ন দল, মানে সেইটাও না, তো তাকে মনে হয় বেনিফিট অফ ডাউট কি না, দেওয়া যেত না? রাজনৈতিক দলগুলো করছে না। ধরেন আজকে আমি, বিএনপি তো মাঝখানে নগর ভবন একদিকে আটকালো, আরেকদিকে শাহবাগ আটকালো। ওইটা আর এক আন্দোলন। আপনি যে আন্দোলনগুলোর কথা বলছেন, সে আন্দোলনগুলো কোনো রাজনৈতিক দল করেনি। আমি এখানে আসবার আগে পল্লী বিদ্যুতের কর্মচারীদের একটা আন্দোলনে গেলাম, শহীদ মিনারে, তারা এখনও আছে। ওরা 8 দিন ধরে বসছে, এটা 8th ডে, শহীদ মিনারে বসছে, কোনো জনদুর্ভোগ হয়নি, কোনো রকম সার্ভিস বন্ধ করেনি, তাদের ওগুলো সবই চলছে। তাদের সাথে আপনি কথাই বলেননি। আর যারা হইচই করেছে, বন্ধ করে দিয়েছে, তাদের ডেকে কথা বলেছেন। সর্বত্রই তাই হয়। মানে যে একটা ক্যাওস তৈরি করতে পারে, বড় সাউন্ড তৈরি করতে পারে, গভর্নেন্স তাকে শোনে, বাকিদের শুনছে না। তা আমি এই জন্য বলে এসেছি ওখানে যে আমি আশা করি এরপরে যত তাড়াতাড়ি সম্ভব ওনারা ডাকবেন। বাকি কথা হচ্ছে যে এগুলো তো পলিটিক্যাল পার্টি করছে না, বরঞ্চ রাজনৈতিক দলগুলো, আওয়ামী লীগ বা তাদের দোসর যারা ছিল তাদের বাদদের সবাই খুব ওপেনলি বলেছে আমরা এই সরকারকে সমর্থন করছি। আমি একটু ভিন্ন বলছি, আমি বলছি সমর্থন করছি, কিন্তু আনকন্ডিশনাল নয়। আনকন্ডিশনাল নয় মানে এই জন্য বলছি যে ধরেন আপনি এখন হিউম্যান করিডোর দিতে চান রোহিঙ্গাদের কাছে, তথাকথিত, ওইটা আমি সাপোর্ট করবো না। আমি যদি বলি আমি আপনার সব কাজ সাপোর্ট করছি, তার মানে আমাকে ওইটাও সাপোর্ট করতে হবে, তো করবো না। আপনি পোর্ট দিয়ে দিতে চান, বেবি পোর্ট দেওয়া আমি সাপোর্ট করব, কিন্তু পোর্ট দিতে গিয়ে ওখানে যারা স্টেক হোল্ডার আছে, যে ওখানকার শ্রমিক আছে, ওখানকার আপনার স্টাফ আছে বা পলিটিক্যাল পার্টি আছে, তাদের সাথে
কথা বলে নেওয়া ভালো। আপনি না বলে করবেন কেন? একটা অন্তর্বর্তী সরকার এত বড় সিদ্ধান্ত একা একা কেন নেবেন? এক্স্যাক্টলি, ফাইন। তো ওই অর্থে আমি মনে করি বেশিরভাগ পার্টি আনকন্ডিশনালি এই গভর্নমেন্টকে সাপোর্ট এই দিয়েছে। প্রসঙ্গে আসবো, আমি কিছু প্রশ্ন নিয়ে আসতে চাই। আচ্ছা, আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি এহসানুল করিম তানজিল, আমি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে বলছি। স্যারের প্রতি আমার কোশ্চেনটি হচ্ছে, আমরা রিসেন্ট সময়ে সামাজিক গণমাধ্যমে আমরা দেখেছি যে সেনাপ্রধান একটি মন্তব্য করেছে যে তিনি অভিভাবকহীনতায় ভুগছে। আসলে আমরা কিন্তু জানি যে সেনাবাহিনীর কাজ মূলত সার্বভৌমত্ব রক্ষা করা এবং সংবিধানকে রক্ষা করা, কিন্তু তার পাশাপাশি আমরা এটাও দেখেছি বিভিন্ন ইন্ডিয়ান মিডিয়াতে ওনাকে প্রো ইন্ডিয়ান বলে ট্যাগিং করা হচ্ছে, এবং দিল্লি থেকে যে ধরনের ন্যারেটিভ প্রচার করা হচ্ছে, পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন অফিসাররাও এ ধরনের কথাবার্তা বলছে। তো স্যার, আসলে আপনি এই ব্যাপারে কী মনে করেন যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই রাজনৈতিক দলগুলো কি অনেকটা দিল্লিপন্থী হচ্ছে? প্রথম কথা হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া কি বলে সেইটা ধরে প্রশ্ন করলে এটা জবাব কারেক্ট হবে না। ওরা তো খুবই মোটিভেটেড প্রচার করে। তারা বাংলাদেশের প্রধান সেনাপতিকে তাদের লোক বলে পরিচয় করিয়ে দিতে পারে যদি, তো তাদের লাভ। বিভ্রান্তি ছড়াবার জন্য হলেও লাভ। ওইটা ধরে প্রশ্ন করা ঠিক হবে না, কারণ ওই প্রশ্নের বেসটা দুর্বল থাকে। সেনাপ্রধান যদি বলেন যে আমি অভিভাবকহীন হয়েছি, এটা আমি অবশ্য এটি পাইনি, মানে গণমাধ্যম, মানে মূলধারার গণমাধ্যমগুলিতে এটি চোখে পড়ে না। ওই যে উনি মানে তার অফিসার কমান্ডিংদের জি জি, একটা যে দরবার অ্যাড্রেস করলেন সেখানে এটা বলেছেন উনি। কিন্তু বলেছেন যে মানে এই ফিলিংটা ওখানে এক্সপ্রেস না করলেই ভালো ছিল আমি মনে করি। এটা যদি বলেছেন, কিন্তু উনি যে এরকম জনসমক্ষে বললেন ওটাও সমালোচনা করছে। উনি কিরকম বলতে পারেন? উনি সামরিক বাহিনীতে চাকরি করেন, সামরিক বাহিনীর প্রধান। সেখান থেকে তিনি সরকারের সাথে বেশ কিছু বিরোধাত্মক কথা বলেছেন। যেমন বলেছেন যে জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, আরও টাফ। হ্যাঁ, ডিসেম্বরের মধ্যে দেওয়া উচিত, ডিসেম্বরের মধ্যে আরও টাফ বলেছেন, এটা কেন দেওয়া যাবে না ইত্যাদি। আমি মনে করি দিতে পারতে হবে তাদের ইত্যাদি। এখন হয়েছে কি, আমাদের দেশটা না পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশ থেকে একটু আলাদা। আমেরিকাতে এই যে এত কিছু হলো, গত নির্বাচনের সময় ট্রাম্প হেরে গেল, তারপরে ক্যাপিটল হিল হামলা করলো, সবাই খুব সমালোচনা করলো। কেউ কিন্তু বলে নাই আমেরিকানরা যে আমাদের দেশে এখন মার্শাল্লাহ হলেই ভালো। আমেরিকানরা, ইউরোপিয়ানরা, ইভেন ইন্ডিয়ানরা আর্মিকে তাদের শাসনের জন্য ডাকে না, তাদেরকে চায় না। আর আমাদের লোক গোলমাল লাগলে মনে করে এখন আর্মি ছাড়ার উপায় নেই। মানে এক ধরনের আর্মির প্রতি তাদের বিশ্বাস, ভালোবাসা, যাই বলি, এরকম তৈরি হয়ে যায়। ফলে কি হয়েছে দেখো, এই যে 5 তারিখের পরে বা 5 তারিখে এই প্রধান সেনাপতি সবগুলো পলিটিক্যাল পার্টিকে ক্যান্টনমেন্টে ডেকেছে, এবং সব পার্টি তো গেছে। আবার সন্ধ্যার সময় তাদেরকে গণভবনে ডেকেছে, প্রেসিডেন্ট ছিল, পলিটিক্যাল পার্টিগুলো সেখানে গেছে। তো তারা অলরেডি 5 তারিখেই পুরা ঘটনা বলতে পারা যায় যে নেতৃত্ব বা হাতের মুঠে নিয়েছে। আমরা তো দিয়েছি তাদেরকে। এখন সে একটা কথা বলাতে যে ইস্যুটা বানাচ্ছি, কথা বলা ঠিক হয়নি এই যুক্তি আমি মানছি, কিন্তু ও তো বলেই এসছে, এখনও বলেছে। আপনি বলছেন যে 30 বছর সেনা শাসন চলেছে, এর দায় কি রাজনীতিবিদরা নেবেন না? হয়তো মানুষ রাজনীতিবিদদের উপর সেই ভরসাটাই রাখতে পারছে না। মানে যেহেতু বলছেন ভারতে হচ্ছে না, ভারতের মানুষ হয়তো রাজনীতিবিদদের উপর ভরসাটা না, রাখে। আমি দায় নেব, কিন্তু মানুষ ভরসা পাবে না পাবে তার সুযোগ কোথায়? ওরা হঠাৎ ওরা রাত্রেবেলা নিয়ে ফেলেছে, তো পাবলিকই কি করবে? মানে এখন যদি সেই প্রসঙ্গ চলে আসে, এখনো নিশ্চয়ই রাজনীতিবিদদের প্রতি না, ভরসা এখন রাখতে তো পারছে আমি না। মনে করি যে যথেষ্ট উন্নতি হয়েছে। কেন? 5 তারিখে যে পরিস্থিতি ছিল, জেনারেল ওয়াকার যদি ক্ষমতা নিয়ে নিতেন জি, তো কী হতো? সে নিয়ে নিত, কিন্তু নেয়নি তো। এইটা একটা উন্নতি যে তারা ক্ষমতা নেবার কথা ভাবেনি, এবং এখনও বলছে যে আমরা ক্ষমতা নেবার কথা ভাবি না। এটাকে আমি একটা ডেভেলপমেন্টই মনে করি। আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, ওখান থেকে পিছনে আপনি করবেন, সবুজ স্যার। জি, আসসালামু আলাইকুম, আমি মাহিন আলম আম্মান, পড়াশোনা করছি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে। তরুণরা রাজনীতিতে কেন আসতে পারছে না, মানে আসতে চাচ্ছে কিন্তু আসতে পারছে না, তারা কিভাবে এই সমস্যা মোকাবেলা করবে, এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে তরুণরা রাজনীতিতে ঢুকতে পারছে না, এটা কি বললে? তরুণরা মন্ত্রী হয়ে গেছে, আবার কি? তরুণরা
রাজনীতির বিষয় হচ্ছে যে যে বাংলাদেশের যে অস্থিরতা হচ্ছে, অনেক তরুণরা রাজনীতিতে আসতে চাচ্ছে কিন্তু হচ্ছে আসতে পারছে না, এই যে সমস্যাটা, এটার বিষয় বললাম। মানে ওই দুইজন তো পুরা তরুণ সমাজ হয়তো অস্থিরতা। প্রতিনিধিত্ব করছে না, এটাই মানে হচ্ছে। তরুণরা যদি অস্থিরতাকে ভয় করে, তরুণরা যদি মনে করে যে আমরা খুব স্থির, অচঞ্চল, শান্ত, সমাহিত একটা পরিবেশ পাবো, শান্তির সাথে রাজনীতি করব। রাজনীতি অত শান্তির জিনিস না তো, বিশেষ করে আমাদের দেশে। রাজনীতি মানে তুমি কিছু সমস্যা চিহ্নিত করবে, সেই সমস্যা সমাধান করবার চ্যালেঞ্জ দিয়ে তুমি কাজ করবে। পলিটিক্স কিন্তু এরকম নয় যে সব কিছু সেট আছে, সব কিছু ভালো, আমরা তার মধ্যে একটু মানে হাত পা লাগালাম, একটা টাচ দিলাম, এরকম নয়। বিশেষ করে বাংলাদেশের বহু সমস্যা আছে, সমাধান করবার জন্যে অনেক বেশি পরিশ্রম, বুদ্ধিমত্তা লাগবে, যেটা রিস্ক টেকিং, চ্যালেঞ্জিং, সেটা নিয়েই নিতে হবে, তাছাড়া তো উপায় নেই। আর প্রশ্ন নিয়ে আসবো, ওখান থেকে আপনি করুন। আচ্ছা, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি ছিলেন এবং জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল এবং পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে এসেছে। জুলাই পরবর্তী আকাঙ্ক্ষা ছিল যে এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন হবে এবং আমরা যদি দেখি যে ডাকসু নির্বাচনের ব্যাপারে যখন কথা উঠে এবং সর্বশেষ সিনেট মিটিং শেষে সাদা দলপন্থী যে টিচাররা এখন সিনেটে রয়েছেন, সিন্ডিকেটে রয়েছেন, তারা মন্তব্য করে এরকম যে ডাকসু নির্বাচন হলে নাকি দেশ অস্থিতিশীল হয়ে উঠবে এবং এটা সম্ভব না এখন। তো সেক্ষেত্রে ডাকসু নির্বাচনটা কেন বিএনপিপন্থী টিচাররা বা বিএনপি ছাত্রদল থেকে বিরোধিতা করা হচ্ছে, এবং যদি এই ছাত্র সংসদ নির্বাচনগুলো না হয় তাহলে কিভাবে তরুণ নেতারা রাজনীতির সামনের দিকে উঠে আসতে পারবে, ছাত্রদের ম্যান্ডেট পাওয়া নেতারা উঠে আসতে পারবে, এই ব্যাপারে আপনি কি মনে করেন? আচ্ছা, প্রথমত একটা কথা বলি, আমার কিন্তু মনে হয় আরও কিছুদিন গেলে ছাত্রদলও নির্বাচন চাইবে। কারণ হিসেবে আমি বলি যে যেই সভায় ওরা নির্বাচন চাইছে না বা বিরোধিতা করছে আর অন্যান্যরা চাইছে, সেই মিটিং আমি ছিলাম ঢাকা ইউনিভার্সিটির ওই হলে। তো আমার এটা মনে হয়েছে যে সেই সময়ে ছাত্র দলের হয়তো বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেস বা নিয়ন্ত্রণ প্রভাবটা বেশ ভাসমান ছিল। এখন তাদের এই বিশেষ করে এই ছেলেটা মারা যাওয়ার পরে যেভাবে ক্যাম্পাসে ঢুকেছে, বাইরের আন্দোলন হচ্ছে, তারা মনে করছে যে আগের চাইতে তাদের কন্ট্রোল বেশি। এই কন্ট্রোলটা আরও বেশি যদি হয় তাহলে তারা যাবে। এরকম মনে করবার কোনো কারণ নেই যে ছাত্র সংগঠনগুলো নির্বাচন করবে জেনে শুনে যে আমরা হারবো, এরকম করবে না কেউ। তারা যে তার ইকুয়েশনটা করবে, সবাই করে। এই ইকুয়েশন করা আনইথিক্যাল হওয়া উচিত নয়, একটা নীতির ভিত্তিতে থাকা উচিত, বা একটা প্রিন্সিপাল সেট থাকবে, যেই সেট প্রিন্সিপালের ভিত্তিতে নির্বাচন করবে সবাই। এটা কিন্তু নির্ধারণ করা হয় নাই, ফলে কোনো নির্বাচনের তারিখও ঠিক করা হয়নি, পলিসিও ঠিক করা হয়নি। আমি সর্বশেষ ওই বৈঠকের কথা যেটা দেখেছি, তাতে বেশ কিছু কথা বলেছে, ডাকসুর কনস্টিটিউশন অ্যামেন্ড করতে হবে, তারপরে হলগুলোর পরিবেশ ঠিক করতে হবে, ইউনিভার্সিটি পরিবেশ ঠিক, এগুলো অনেকগুলো শর্তের কথা বলা হয়েছে। এগুলো ফুলফিল করবে, তারপরে ভোট করবে। দর্শক, জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপল অনুষ্ঠানে সময় হলো একটা ছোট্ট বিরতি, ফিরছে একটু পর। দর্শক, জেরুসালেম প্রেজেন্টস মিট দ্য পিপলে বিরতির পর আবার আপনাদের স্বাগত। আমরা কথা বলছিলাম বাংলাদেশের রাজনীতি নিয়ে এবং কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি এবং একজন বর্ষিয়ান রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না। জনাব মাহমুদুর রহমান মান্না, বিরতির পর আবার আপনাকে স্বাগত। ওপাশ থেকে একটু সম্পূরক প্রশ্নের কথা বলছিল, বিরতির আগে আমরা নিতে পারিনি, আপনি যদি প্রশ্নটি করে আসেন। স্যার, আপনি যেটি বললেন যে হচ্ছে রাজনীতিতে বা ছাত্র সংসদের নির্বাচনের ক্ষেত্রে ছাত্র দলের একটি সুবিধাজনক অবস্থান নেই, তাই তারা এখন নির্বাচন চাচ্ছে না। তো একইভাবে জাতীয় রাজনীতির সাথে মিলিয়ে যদি আমরা বলি যে এনসিপি কিংবা হচ্ছে জামায়াত ইসলাম, এবি পার্টি বা আপনার সংগঠনের মতো সংগঠনগুলো যেহেতু বিএনপির তুলনায় পিছিয়ে রয়েছে, তাহলে তারাও এখন নির্বাচন ডিলে করার জন্য একটা সুবিধাজনক সময় যাওয়ার জন্য চেষ্টা করতে পারে। তাহলে এই জিনিসটি কি শুভ হবে বা এই জিনিসটি কি ভালো হবে বলে আপনি মনে করেন? আমরা তো করছি না, আমরা তো নির্বাচন চাচ্ছি। অন্য দলগুলি
উনি এনসিপির কথা বলেছে, জামাতের কথা বলেছে। এনসিপি চায় না, জামাত তারাও চায় না, সুবিধাজনক সময়ে গিয়ে ইলেকশন চাবে কিনা, ছাত্রদল যেভাবে ডাকসুর ক্ষেত্রে যাচ্ছে। এনসিপি চায় না এখন, বা জামাত চায় না, সেটা তোমরাও জানো। চায় না, তারা জানে কেন চায় না। তবে আমি ব্যাখ্যা যদি করি তাদের উপর অপবাদ আসে, ওইভাবে আর তাদের নাম ধরে বলছি না। যেহেতু ছাত্রদলের কথা এসছে, আমি বলেছি ওই সময় তারা নিজেদেরকে কনসিলিডেটেড মনে করেনি, কিন্তু এখন তারা মনে করছে। এখন তো তারাই সভা করছে, তারা যাচ্ছে। এখন আগের মতো করে আমি ওই ছাত্র সমন্বয়টা বলে দেখছি না তো, সেই কারণে মনে করছি এখন ওরা চাইতে পারে। মান্না ভাই, আমি এই পর্যায়ে যেহেতু নির্বাচন প্রসঙ্গ আসলে, আমি নিজে একটা প্রশ্ন করতে যাচ্ছিলাম। আজকের প্রথম আলোর একদম লিড স্টোরি যেটা ছিল বিএনপির একটি ইন্টারনাল মিটিং, এবং তারা সেখানে বলছে, মানে পত্রিকাটি বলছে যে এত আলোচনা দাবির পরেও জাতীয় সংসদ নির্বাচন কেন ডিসেম্বরের মধ্যে নয়, কেন সেটি প্রাকৃতিক বৈরী মৌসুম জুন পর্যন্ত নিতে হবে, সেটা বুঝে উঠতে পারছে না বিএনপি, এবং দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে এ নিয়ে সংশয় সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। আদৌ কি রয়েছে এ ধরনের সংশয় সন্দেহ? আমি এরকম করে বুঝি যে একটা ভালো ইলেকশন হওয়া দরকার। 3টা টার্ম যা হয়েছে ওটা যেন রিপিটেশন না হয়, মানুষ ভোট দিতে পারে, সেই ভোট ঠিক মতো গোনা হয় এবং সেই ভোট অনুযায়ী রেজাল্টটা হয়। এই তো, সেটার জন্য কী দরকার? পুলিশ ঠিক করা দরকার। পুলিশগুলো একটা বদমাইশা করো, কেউ ভালো হয়নি পুলিশ, মানে গভর্নমেন্ট চেষ্টাও করেনি পুলিশ ভালো করার জন্যে, কোনো উদ্যোগও নাই। তো ওরা যদি ভালো হয়, ইলেকশন কমিশন যতদূর পারে ভালো করা যায়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ভালো করা যায়, আমি মনে করি তাহলে একটা ভালো নির্বাচন হতে পারে। এইটা করতে ডিসেম্বর পর্যন্ত ওয়েট করার কোনো দরকার আছে সেটা মনে করি না। বুঝেছি। আমি আবার প্রশ্ন নিয়ে আসবো, ওখান থেকে আপনি করবেন। আসসালামু আলাইকুম। সংস্কার নাকি নির্বাচন, কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি হাঁটবেন এবং কথাও বলবেন, সম্ভব? কোনটা আগে করতে হবে এরকম কিছু আছে? নেই, দুটোই করতে পারেন। সংস্কার বিষয়টা পৃথিবীর সৃষ্টি থেকে সংস্কার চলছে, এটা মানেন তো? তো এখনও চলছে, সংস্কার চলতেই থাকবে। সংস্কার আটকাবার তো কোনো দরকার নেই, বা এখন সংস্কার শেষ করে তারপরে আমরা সংস্কার তো শেষ হওয়ার জিনিস নয়। অতএব সংস্কার চলতে থাকুক, নির্বাচন তো চলবেই তার স্বাভাবিক প্রক্রিয়ায়। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আপনি হলো যে দীর্ঘ 50 বছর যাবৎ আমাদের দেশের পলিটিক্সের সাথে ইনডাইরেক্টলি অ্যান্ড ডাইরেক্টলি ইনভলভ। তো আমরা বিগত সময়ে দেখেছি যে বাংলাদেশে যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা হলো যে খুবই ক্রেডিট পলিটিক্স করে, মানে কিছু হলে তারা এটা ক্রেডিট নিতে চায়। যেমনটা আমরা দেখছি 5ই আগস্টের আগে যেই বিএনপি রুহুল কবির রিজভী বা মির্জা ফখরুলের মতো মানুষ যারা হলো যে ছাত্রদেরকে ক্রেডিট দিচ্ছিল এই আন্দোলনের জন্য, তারা 5ই আগস্টের পরে যে বলতেছে যে এখানে তারেক জিয়ার একটা বড় ধরনের ইনভলভমেন্ট ছিল। এবং এই জিনিসটা শুধু বিএনপি না, বাকি দলগুলোও এরকম ক্রেডিট রাজনীতি করার চেষ্টা করছে, যেমন জামাত শিবিরও শুরু করেছিল, এনসিপিও ট্রাই করছে। তো আমার কথা হলো যে বাংলাদেশ 2.0-তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কি কি পরিবর্তন অ্যাকচুয়ালি আসতেছে, বা তারা কি আদৌ কি নিজেদের মতধারা বা নিজেদের মতাদর্শের মধ্যে কোনো চেঞ্জ আনবে নাকি, বা তারা কোনো তাদের মেন্টালিটির মধ্যে কোনো চেঞ্জেস আসবে নাকি তাদের মধ্যে? মানে আদৌ এসেছে নাকি, আপনি কোনো টেন্ডেন্সি দেখেন নাকি রাজনীতিবিদদের মধ্যে পরিবর্তনের, এবং এই যে ক্রেডিট নেওয়ার যে রাজনীতির বিষয়টি আনলো? মানে আপনি যে উদাহরণটা দিয়েছেন, এরপরে আমার খুব বলার কিছু নাই। এমনিতে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে, এটা দোষ মনে করবেন না। কারণ আমার রাজনৈতিক দলের যদি ক্রেডিট না হয় তা আমি দাঁড়াবো কীভাবে? আপনি লেখাপড়া করেন, আপনার যদি ক্রেডিট না থাকে, যেরকম বাইরে ইউনিভার্সিটি সব তো ক্রেডিট বলে, পয়েন্টস, আপনার যত পয়েন্টস হবে তত ভালো করবেন, ওই অর্থে চাইতে পারি। কিন্তু এটাতে হয়েছে এরকম যে আপনার চোখের সামনে আছে যে তখন এই আন্দোলনটা কে করেছে, হঠাৎ উটকো একটা লোক এসে বললো যে আমি করেছি, আমার বড় ভাই করেছে, আমার চাচা করেছে, মানে আপনি এটা পছন্দ করবেন না। অতএব এই বিতর্কের মধ্যে আমি যাচ্ছি না। এইটা থেকে বোঝেন, তার মানে হচ্ছে যে অতটা উদার, অতটা বড় তিনি বা তারা হননি যেটা আপনি মনে করেন হওয়া উচিত। পরের প্রশ্নটা নিয়ে আসবো। আচ্ছা, আপনি করুন এখান থেকে। আসসালামু আলাইকুম স্যার। আমি নাইবুল রহমান হিমেল, তেজগাঁ কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে, কিছুক্ষণ আগে আপনাকে একটি চার্ট দেখানো হয়েছিল যেখানে যে বিএনপি এই সংস্কার চাচ্ছে না, এনসিপি এই সংস্কার চাচ্ছে, জামাত এই সংস্কার চাচ্ছে। তো আপনার তখন মানে এটার উত্তরটি ছিল বা
এর প্রেক্ষিতে আপনি বলেছিলেন যে এগুলো তো ছোট ছোট সংস্কার, আরও বড় সংস্কার আছে। তো আমি জানতে চাই আর বড় সংস্কারগুলো কি কি বলে আপনি মনে করছেন? আপনি মানে কথাটা আপনার মনে নেই, আমি বলেছি যে আমি তো এটা দেখিনি, এটা বড় ছোট, আমি বড় ছোট সংস্কার বুঝি নাই ঠিক মতো এখনো। আপনার দৃষ্টিতে আসলে বাংলাদেশে এখন কোন সংস্কারগুলি খুব প্রয়োজনীয় আন্না ভাই? কোন সংস্কারগুলো খুব প্রয়োজনীয় এই নির্বাচনের আগে, মানে কি কি আপনার কাছে মনে হয় যে সংস্কার হওয়া দরকার, নাকি আসলে যেমন আছে ভালোই আমার আছে? কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশকে মানুষ করা। আচ্ছা, পুলিশ কমিশন সংস্কার। এরপর আমি আরেকটা প্রশ্ন নিয়ে আসতে চাই, আচ্ছা ওখান থেকে আপনি করুন। আসসালামু আলাইকুম, আমি রাজিউর রহমান, নিউ মডেল ইউনিভার্সিটি কলেজ থেকে এসেছি। আমার প্রশ্ন হচ্ছে, গত 2025-এর এপ্রিলে একটি নিউজ দেখেছি যেখানে লেখা আছে যে বাংলাদেশে এখনও প্রায় 4,75,000 সরকারি পদ খালি আছে। আমরা গত বছরে 2024-এর জুলাইয়ে যে বিপ্লব করেছি, যে আন্দোলন করেছি, তার পারপাসই ছিল হচ্ছে কর্মসংস্থানের উদ্দেশ্য এবং কোটা সংস্কার। কিন্তু এখনও আমরা দেখছি বর্তমান সরকারও এখন পর্যন্ত কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। প্রায় 4,75,000 পদ এখনও ফাঁকা আছে। তো এ ব্যাপারে আপনি কি মতামত দেন আমাদের? এই সরকারকে প্রশাসনিকভাবে খুব দক্ষ, যোগ্য মনে করি না। এই সরকারের প্রধান যিনি প্রফেসর ইউনূস, সে হিউজ পার্সোনালিটি, সবাই তাকে চিনি আমরা। কিন্তু হয় কি, ধরেন খুবই বড় মাপের, ধরেন ওয়ার্ল্ড নাম্বার 1 ক্রিকেট প্লেয়ার, তাকে ফুটবলের মাঠে নামিয়ে দিলে সে তো পারবে না, করে খেলতেই পারবে না। এইখানে আমার কাছে এরকম মনে হয়েছে, এই যে প্রশ্নটা করলেন, এই দেশে এই 9 মাসে কোনো কর্মসংস্থান হয়েছে বলে আমি জানি না। হ্যাঁ, কী কাজ করতে পেরেছেন, ধরেন তাদেরকে পরিস্থিতি ফেভার করেছে, রেমিটেন্স অনেক বেড়েছে। এই রেমিটেন্স বাড়াতে আপনি বিদেশি অনেকগুলো ডেট সার্ভিসিং করতে পেরেছেন, না হলে তো দেশ অন্ধকার হয়ে যেত। আপনি বিদ্যুতের বাকি শোধ করতে পেরেছেন। এক্সপোর্টও বেড়েছে। হ্যাঁ, এক্সপোর্টও বেড়েছে। এক্সপোর্ট বেড়েছে, ব্যাংকিং সেক্টর রিলেটিভলি বেটার গ্রিপে আনার চেষ্টা হচ্ছে। তো এরকম হয়েছে। বাট হি ইজ বেসিক্যালি ইকোনমিস্ট, উনি এগুলো বোঝেন কীরকম করে হয়। কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন যদি বলেন, ধরেন এই যে সেক্রেটারিয়েটের মধ্যে যেগুলো চলছে, এগুলো এরকম চলবে কেন 9 মাস পরেও? আমার কাছে মনে হয় ওই এফিসিয়েন্সির অভাবের কারণে উনি এটা করতে পারেননি। এছাড়া আমার কাছে মানে জবাব নেই বাস্তবত। মানে ভাই, যে সেক্রেটারিয়েটের প্রসঙ্গ যেহেতু আসলো, মানে সচিবালয়ের এই বিক্ষোভকে কিভাবে দেখেন? মানে আমলাদেরকে দেখা যেত তারা কিছু একটা দুর্নীতি করলে দিনের পর দিন, বছরের পর বছর কিচ্ছু করা যাচ্ছে না। এখন বলছে যে দুর্নীতি সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তখন তাদেরকে বাতিল করা যাবে। এর বিরুদ্ধে একদল তো নেমেই পড়েছেন মাঠে। আমি যদি বিউরোক্রেটিক সিস্টেমের মধ্যে ডেমোক্রেসি চর্চা করতে যাই তাহলে তো হবে না। আচ্ছা, অভিযোগ একটা আসছে, অমুক লোকটা এই দুর্নীতি করেছে, অথবা এই লোকটা বিগত সরকারের আমলে এই রকম দালালি করেছে, এইটা ইনভেস্টিগেশন করে বের করবার জন্যে তো আমার খুব কষ্ট পাওয়ার কথা না। একটা লোককে পানিশমেন্ট দেওয়া হয়নি, বরঞ্চ ওরাই প্রমোটেড হয়েছে। তখন এটার ব্যাপারে কী বলবো? বলবো যে গভর্নমেন্ট পারেনি, তাছাড়া অন্য কিছু বলতে পারছি না। তবে এরকম অজস্র উদাহরণ আছে। আর যারা বিক্ষোভ করছে তাদের সম্পর্কে কিভাবে মূল্যায়ন করবেন? না, এখন যে বিক্ষোভ করছে, আমি তো দেখলাম যে প্রজ্ঞাপনটা দেওয়া হয়েছে তাদের, মানে অধ্যাদেশ যেটা, হ্যাঁ, এইটা কারেক্ট বলে আমি মনে করি না। 10 দিনের একটা সময় দিলাম, তারপরে 10 দিন পরে তাকে আমি বরখাস্ত করে দিতে পারি, আর একটা সুযোগ দেবো তার কৈফিয়ত দেবার, সেটা আমি অ্যাকসেপ্ট করতে পারি। দুইটা কিন্তু কৈফিয়ত দেওয়ার সুযোগ আছে। 7 দিনের মধ্যে একবার দিতে পারবেন, 14 দিনে আরেকবার দিতে পারবেন। সেই তো বলছি, কৈফিয়ত দিতে পারি, কিন্তু সেটাতে কিছু যাবে না, আসবে না, সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। তো এইটাই ওরা কথা যখন বলছে, তাদের সাথে কথা বলে বোঝানো দরকার ছিল, বা বাকিদেরও বোঝানো দরকার ছিল। গভর্নমেন্ট এটা করেনি। এইটা মানে ওয়ান হ্যান্ডেড করতে গিয়ে এখন তো শেষ পর্যন্ত আমি মনে করি সরকার কিছু সারেন্ডারই করবে। একটা হলো যে এই যে একদিনের জন্য কর্মবিরতি করলো, এতে গিভ অ্যান্ড টেক ছাড়া এমনি হয়নি। নেগোসিয়েশন, ওয়ান সাইডেড নেগোসিয়েশন হয় না, ওয়ান সাইডেড নেগোসিয়েশন বলে না, বলে সরকার নির্দেশ দিয়েছে, তারা মানতে এখন বাধ্য, এরকম পরিস্থিতি না।
তো এগুলো মিলে আমি মনে করি যে এখানে ডিসিপ্লিন আনবার ব্যাপার। আমি সেই ডিসিদের ধর্মঘট থেকে এই পর্যন্ত দেখছি একইভাবে তারাই কন্ট্রোল করছে। কিংবা মনে করেন ছাত্র গিয়ে যখন দাবি করেছে অটো পাস দিয়ে দিয়েছে। তো এগুলোর কি ব্যাখ্যা হতে পারে? এখন পর্যন্ত আমি তার চাইতে বেটার কিছু দেখছি না। আমি প্রশ্ন নিয়ে আসবো, কে করবেন? আসসালামু আলাইকুম, আমার নাম নাসির, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। অন্তর্বর্তীকালীন সরকারের 3টি কাজ, জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার, সংস্কার, নির্বাচন। কিন্তু নির্বাচন নিয়ে একটু বেশি কথা শুনছে, তাড়াতাড়ি নির্বাচন দেন, দ্রুত নির্বাচন দেন। যদিও এটা প্রথম থেকে, মানে অন্তর্বর্তী সরকার যতদিন আসছে প্রথম মাস থেকে আমি এই জিনিসটা শুনছি, নির্বাচনের কথাটা বেশি দেখা হচ্ছে। তাহলে কি প্রথম 2টা কাজ এতটাই অগুরুত্বপূর্ণ নিও? আর যদি এমনটা হয়, যারা নির্বাচন করছে প্রথম থেকেই, কেবল কি তারা নিজের ক্ষমতা এবং অবস্থানকে নিয়েই ব্যস্ত? এটা আমার প্রশ্ন। প্রথম কথা হচ্ছে কি, দেখেন, সংস্কারের উপরে অনেক বড় মাপের একটা কাজ শুরু হয়েছে। মানে এটা আমি মনে করি যে তোমরা সবাই বোঝো, কনস্টিটিউশনটা তো বড় কঠিন জিনিস। এটা পড়তেও ভাল লাগে না, মনে থাকে না, এগুলো নিয়ে কেউ আলোচনা করে না। কিন্তু গ্রামের চায়ের দোকানে এখন কনস্টিটিউশন নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে কনস্টিটিউশন নিয়ে নির্বাচনের পদ্ধতিতে আলোচনা হচ্ছে। তো এটা ছড়িয়ে গেছে। তো এই যে স্প্রেডশিটটা দিয়েছে, প্রশ্নমালা দিয়েছে, এইটা দিয়ে সবাইকে ইনভলভ করার চেষ্টা করা হয়েছে। গুটিয়ে আনতে একটু সময় তো লাগবে। শেষ পর্যন্ত পারবে কি আমি জানি না, কারণ এত বেশি ছড়িয়ে গেছে যে এগুলো গোছানোর জন্য খুবই এফিশিয়েন্ট হ্যান্ড দরকার ছিল। সেই হ্যান্ডটা দেখছি না। কিন্তু যদি আনতে পারে তাহলে বলতে হবে বাংলাদেশে অনেক বড় তাত্ত্বিক প্রশ্নের নিষ্পত্তি করে, কনস্টিটিউশনের ব্যাপারে অনেক বড় বিতর্কের নিষ্পত্তি করে এরা বেরিয়ে আসছে। তবে হচ্ছে কাজগুলো, এখনই হয়তো রেজাল্ট দেখা যাচ্ছে না বা পজিটিভ বলতে পারছি না। বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে, যেমন গতকালকে চার্জশিট হয়েছে এবং আরও 2-3টা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি মনে করছি ওদিকেও তাদের যত্ন আছে। এখন নির্বাচন নিয়ে যে কথা হচ্ছে, খেয়াল করতে হবে কি, আমরা স্বৈরতন্ত্র বা ফ্যাসিবাদ থেকে উত্তরণ করে গণতন্ত্রে যদি যেতে চাই, তাহলে তো নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্র নির্বাচন ছাড়া তো হবে না, কাজে নির্বাচন নিয়ে কথা হবে। এটা যদি হতো যে নির্বাচনকে নিয়েই সব লেগে গেছে, বাকিগুলো ফেলে দিয়েছে, এরকম এখনও হয়নি। 9 মাস গেছে। আগে কেয়ারটেকার গভর্নমেন্টের টার্ম ছিল 3 মাস পরে ভোট দিতে হবে, সেটা তো কেউ বলেনি। মানে আগে থাকতেই বুঝেছে রাজনৈতিক দলগুলো যারা 3 মাস। এটা তো ঠিক কেয়ারটেকার গভর্নমেন্টও না, মানে যে অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে সংবিধানের 106, মানে একে তো কেয়ারটেকার গভর্নমেন্ট বলার সুযোগ নেই। ওই তো কেয়ারটেকার গভর্নমেন্ট তো আমরা আলোচনা করেই আনি নাই যে 3 মাসের মধ্যে এটা হয় না, এটার জন্য 2 বছর 3 বছর দিতে হতে পারে। তো সেই অর্থে আমি মনে করি যে নির্বাচনটাকেও সংস্কারের অন্তর্গত করেই আনার ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলোর ভাবনা ছিল। তাহলে পার্টিগুলো তো প্রস্তাব দিয়েছে। এখন এটা হতে পারে কেউ কেউ মনে করছে ক্ষমতায় এত ভালো জিনিস হাতের বাইরে চলে যাচ্ছে, এখন আমি পাই, ভোট দিনই পাই, কেন দেরি করা হচ্ছে, এরকম অস্থিরতা থাকতে পারে। পরের প্রশ্ন নিয়ে আসবো। যেটা এখন আমরা ফেসবুকে বা নেটে যেভাবে খবর পাচ্ছি বা নিউজ মিডিয়াতে, তো আমরা সংস্কারের জন্য কাকে ভরসা করব, এটা হলো বিষয়। যে বর্তমান যে সরকারটা আছে, এটা তো ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে আসা সরকার, এবং সামনে যারা নির্বাচন চাচ্ছে, মূলত তারা চাচ্ছে যে তারা এসে সংস্কার করবে, এই জন্য নির্বাচনটা এগিয়ে আনা দরকার। কিন্তু যদি সংস্কার বিষয়ে আমরা চিন্তা করি, তাহলে এমন জায়গা থেকে সংস্কারটা করা দরকার যারা হচ্ছে নিরপেক্ষ জায়গা থেকে এই সংস্কারগুলো তৈরি করবে। এখন যদি মানে বর্তমান নিউজ মিডিয়াতে দেখে থাকি যে আওয়ামী পুনর্বাসনের যে বিষয়টা, সবাই তো দেশের বাইরে পালিয়ে যেতে পারেনি, তাদের কর্মীরা থেকে গেছে। এখন যদি আমরা বিভিন্ন খবর পত্রিকায় দেখতে পারি যে কোনো ছাত্রদল নেতা বা ছাত্রদলের কোনো প্রোগ্রাম হচ্ছে বা কোনো বিএনপির প্রোগ্রাম হচ্ছে, সেখানে আওয়ামী নেতারা ভাষণ দিচ্ছেন, তারা কমিটি উদ্বোধন করছেন, বা পুরো আওয়ামী লীগের মানে ছাত্রলীগের কমিটিটাই ছাত্রদলে কনভার্ট হয়ে গেছে, এরকম বিষয়টা। ছোট একটা উদাহরণ হিসেবে যদি বলি, মানে আমি শহীদ সাজান জওহরলাল কলেজ শিক্ষার্থী। আমার রুম, যে আমি যে রুমে থাকি, এই রুমে আগে যে ভাই ছিলেন প্রায় 10 বছরের মতো, উনি গত জানুয়ারিতে যাবি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গিয়ে মানে পুলিশের হাতে আটক হন, মানে ছাত্রদের হাতে আটক হন। কিন্তু তাকে ছাড়াতে চান ছাত্র দলের একজন ভাই, তিনি যায় তাকে ছাড়াতে যাচ্ছেন।
তো এইভাবে যে মানে ছাত্রলীগ বা আমি পুনর্বাসন হচ্ছে, তো বিএনপি যদি চায় যে আমরা ক্ষমতায় এসে আমরা সংস্কার করব, সেক্ষেত্রে আওয়ামীদের আবার পুনর্বাসন হয়ে যাবে কিনা? এখন আমরা কাকে ভরসা করব? যে ইউনূস সরকার যেটা বলি বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা যেহেতু নিরপেক্ষ জায়গায় একটা আছেন, ওনারা সংস্কারটা যদি করে যেতে পারতেন তাহলে ভালো হতো না? এটা বিএনপি এসে করতে পারলে যে আমাদের একটা রিস্ক থেকে যাচ্ছে, যেভাবে আমাদের পুনর্বাসন হয়ে যেতে পারে, যাদের আমরা নিষিদ্ধ করলাম। উনি হচ্ছে মোট কথা রাজনৈতিক দলগুলোর উপর ভরসা পাচ্ছেন না, উনি চাচ্ছেন যে নিরপেক্ষ হোক। এবং মান্না ভাই ওনার প্রশ্নের সূত্র ধরেই জিজ্ঞাসা করতে হয় যে এই যে পুনর্বাসন যেটার উনি অভিযোগ করেছেন, ওনার তো একদম ওয়ান হ্যান্ড এক্সপিরিয়েন্স, এটাকে কি শুধুই সৌহার্দ্য বলার সুযোগ আছে নাকি? এক্সিজেন্সি নাকি শব্দটা এক ধরনের সুবিধাবাদ। প্রথম কথা হচ্ছে ভরসা নিজের উপরে করো। নিজের উপর মানে কি, এই যা দেখেছো তোমার যতগুলো বন্ধু আছে আদা জল খেয়ে তাদের বোঝাও যে আর ছাত্রদলের সাথে যাবে না, সবাই মিলে করতে থাকো। ওরকম একটা ঢেউ উঠবে তো সোজা হয়ে যাবে ছাত্রদল। ছাত্রদল বা যেই দলই করুক তার তো কোনো বিকল্প নেই। তারা যদি ওরকম করে চালিয়ে যেতে থাকে তো ছাত্রলীগের একটা ছেলের কাছে গিয়ে এই উপকার করার বিনিময়ে হয়তো 2-3 কোটি টাকা কামিও করে ফেলতে পারবে, কোনো বিষয় না। তুমি তাদেরকে কি দিয়ে ঠেকাবে? ঠেকাতে পারো বাই আনাদার পাওয়ার। সেকেন্ড কথা হচ্ছে যে মানে তুমি একটা ভুল দেখে তার বিরোধিতা করতে গিয়ে একটা মহা ভুলের ভিত্তি স্থাপন করতে পারো না। শেষ পর্যন্ত কনস্টিটিউশন চেঞ্জ করবার সিস্টেম কি? অ্যামেন্ডমেন্ট, অথবা বদলে দিয়ে নতুন কনস্টিটিউশন। তো নতুন কনস্টিটিউশন তো করছো না, অ্যামেন্ডমেন্ট করবে। অ্যামেন্ডমেন্ট করলে 2/3 মেজরিটি করতে হবে, আইন যা আছে তাই। কয়েকজন ভদ্রলোক মিলে কনস্টিটিউশন পরিবর্তন করে দেবে, সেটা যদি বানো তো 5 জন ভদ্রলোক আজকে করবে, আগামীকাল নতুন 5 জন এসে বলবে আমরাও চেঞ্জ করব, তখন কি করবে? ওরকম ভদ্রলোক তারও পেতে পারো, ওই পদ্ধতিতে দেওয়া যাবে। এই জন্যে পার্টি করবে এটা, কিন্তু পার্টি যেন ভালো হয়, পার্টিকে যেন আমি ভরসা করতে পারি, পার্টির কাছে আমি যেন কৈফিয়ত চাইতে পারি, এর কোনো অন্য উপায় নেই। পরের প্রশ্ন নিয়ে আসবো ওখান থেকে। আচ্ছা, ওনার একটা নিয়ে আসি আমি। মান্না স্যার, আমি আপনার কথার প্রেক্ষাপটে হচ্ছে আরেকটি প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে আপনি বলেছেন যে বর্তমান গভর্নমেন্টের হচ্ছে প্রশাসন খুবই দুর্বল। তো আমরা দেখেছি যে সমসাময়িকে হচ্ছে সচিবালয়ের কিছু অ্যাক্টিভিটি ছিল, এবং আমরা এটাও জানি যে সচিবালয় থেকে হচ্ছে বাংলাদেশের প্রাণকেন্দ্র, কারণ এখান থেকে হচ্ছে অনেক কিছুই আসলে পরিচালনা করা হয়, এবং তারাও হচ্ছে অনেকাংশে আওয়ামী ফেসিসদের হচ্ছে নিয়োগপ্রাপ্ত। তো সেক্ষেত্রে আসলে আপনি কি মনে করেন যারা হচ্ছে সরকারকে অসহযোগিতা করছে বা হচ্ছে সংস্কার কাজে বাধা দিচ্ছে, তাদের হচ্ছে কী ধরনের তাদের বিরুদ্ধে হচ্ছে ব্যবস্থা গ্রহণ নেওয়া যেতে পারে? ধরে নেন আপনারা 12 জন একটা ক্লাসে পড়েন, হি ইজ ইয়োর টিচার, 2 চোখে দেখতে পারেন না তাকে, শিক্ষকটাকে, কিন্তু উনি হোমওয়ার্ক দিয়েছেন, করবেন না? করতে হবে। তো আপনিও এক্সপার্ট, গভর্নমেন্ট এক্সপার্ট 5 জনকে দায়িত্ব দিয়েছে, ও উল্টাপাল্টা করবে তো ওর খাওয়াই নষ্ট। গভর্নমেন্ট যদি বোঝে যে সে ষড়যন্ত্রমূলকভাবে করছে, তাকে পানিশমেন্ট দিতে পারবে, তো এটা করতে পারবে না। হয় কি, এইটা এই জন্যই পাওয়ারের প্রশ্ন আসে। পলিটিক্যাল পাওয়ার অলওয়েজ ডমিনেট করে। পলিটিক্যাল পাওয়ারের কাছে অন্যকে সারেন্ডার করতে হয়, বিকজ দ্যাট ইজ দি উইল অফ দি পিপল। ফ্যাসিজম তো ভিন্ন জিনিস, আমি মানে পলিটিক্যাল পাওয়ার ডেমোক্রেটিক বিষয়টা বলছি, যেটাকে মানুষ সমর্থন করে। তো তারা যখন টাচ দেবে তখন বাকিদের এটা করতে হবে, না করে কোনো উপায় থাকে না, সেই পদ্ধতি হবে। এরকম হয়েছে, ওটা রাশিয়ার বিপ্লবের পরে হয়েছে, ইউরোপের অন্যান্য দেশের বিপ্লবের পরে হয়েছে, আমাদের দেশেও হয়েছে। একজন এক্সপার্ট, তিনি ভিন্ন পক্ষের লোক ছিলেন, কিন্তু এখন বিপ্লব হয়েছে, চেঞ্জ হয়েছে, তাকে ডেকে বলেছে তুমি এই কাজটা এরকম করে করে দাও। যেহেতু তার এক্সপার্টিস আছে, সে করে দিয়েছে এবং সবচেয়ে ভালো করেছে। কারণ এখানে জ্ঞানের তো কোনো বিকল্প পাবে না, মেধার কোনো বিকল্প হবে না। একটা মেশিন নষ্ট হয়েছে, সেটা অনেক ভালো মানুষ, ভাই উনি একটা সাধু, সে মেশিন ঠিক করতে পারবে নাকি? যে মেশিন জানে তাকেই আমার আনতে হবে, সেরকম লোক দিয়ে করালে এটা করা যাবে, এবং সেইভাবেই রাষ্ট্রটা চলে। মানে ভাই, আমি একটা প্রশ্ন আপনাকে করে রাখতে চাচ্ছিলাম যে মানে
বিএনপির যেই তারুণ্যের সমাবেশ, 15 লাখ জনসমাগমের প্রত্যাশা, বিএনপি কি এখন খুব এক্সটেন্সিভলি সরকারকে প্রেসার দিচ্ছে? এখনও হয়তো দিচ্ছে না, তবে তাদের দেওয়ার প্ল্যান থাকতে পারে। কেন? তারা তো মনে করে যে ক্ষমতাটা তাদেরই প্রাপ্য, কারণ ভোটে তারা জিতবে তারা মনে করে। সেটাই যদি হয় তাহলে তারা চাইবে যত তাড়াতাড়ি ভোট দিয়েই রাখে। এরা তো আসছে, ওদেরকে আর এনেছি তাই ভোট দিয়ে চলে যাবে, আমরা তারপরে রুল করব। প্রথম আলোতে যে রিপোর্টটা করেছে তারা সন্দেহ করছে, সংশয় হচ্ছে, সেটা যাতে না করতে পারে তার জন্য তারা সরকারের উপরে চাপিয়ে দেবে। কারণ তারা মনে করবে পার্সিউ করে হবে না, ভালোবেসে হবে না, ওরা ভালোবাসার জবাব ভালোবাসা দিয়ে নাও দিতে পারে, অতএব চাপ দেবে তারা। এরকম সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না। এ ধরনের চাপ তৈরি করে সরকারকে কি ভঙ্গুর অবস্থার দিকে নিয়ে যাওয়া হচ্ছে না? একসময় বিএনপি যেখানে বলেছিল যত যাই হোক এই সরকারকে আমরা কোনোভাবেই ফেল হতে দিতে পারি না। মানে এমনি একটা প্রবাদের আছে না, যেটা বাংলা এরকম বলা যায় যে রাজনীতিবিদ যখন বলেন যে আমি কাজটা করব, তখন ধরতে হবে যে উনি মনে করেন বোঝান সম্ভবত করব। যখন এটা সম্ভবত হবে তখন এটা চান্স কম। আর কোনো কাজের চান্স কম উনি কখনোই বলেন না, না তো বলবেনই না। তো এটা পলিটিক্যাল পার্টি নিশ্চিতভাবেই কোনো আগে থাকতেই অ্যালার্ম দেবে না, যেটা তাকে অ্যালার্ট করে। তারা কখনো বলবে না তোমাকে কিন্তু আমি এখন ব্যর্থতার জায়গায় নিয়ে যাব। কিন্তু আমি দেখছি বিএনপির কোনো কোনো নেতা এরকম বক্তৃতা করেছেন যে আমরা যদি এই প্রোগ্রাম দিই সরকার দাঁড়াতে পারবে, 5 মিনিট টিকবে আমাদের সামনে, বক্তৃতা করছে। তার বিরুদ্ধে মানুষজন কথা বলেছেন যে তাইলে 16-17 বছর কইছিলেন। বলেছে, সেগুলো তো আগের কথা বলেছে, কিন্তু এখন মানে ইশরাকের আন্দোলনে তো বোঝা গেল যে সরকার টিকতে পারলো না। তো ওই রকম আরও বড় শক্তি নিয়ে যদি নামে সরকার টিকতে পারবে, কারণে পুলিশ তো কিছু করবে না। ওই যে বারে বারে আমি পুলিশের কথা বলছি, পুলিশের উপর আমার কোনো জাতি শত্রুতা তো নাই, আমি জানি পুলিশ কিছু করবে না। পুলিশ মনে করবে একে একটা বাড়ি দেবো, মারবো, কাল যদি মন্ত্রী হয়ে যায় ওরই তো মন্ত্রী হওয়ার চান্স, আমি কিছু করব না। তাহলে তো আন্দোলন ঠেকাবে গিয়ে, আবার ইচ্ছা মতো আন্দোলন করবে। গভর্নমেন্টের ভালনারেবিলিটি বেশি তো, বিকজ এই সরকারের পেছনে কিছু নাই, শুধু জনসমর্থন। যেই জনগণ সমর্থন দিয়ে ঘরে বসে থাকবে সে তো রাস্তায় আসবে না চ্যালেঞ্জ দিতে। তো তাহলে ওই সমর্থন দিয়ে সরকার কি করবে? সরকার ওই জন্যেই বুঝে চলতে হবে, এবং এই জায়গাতে বুদ্ধিমানের কাজ হলো পারসিউ করে সবার মধ্যে থেকে বেস্টটা বের করে আনা। আমি আরও কিছু প্রশ্ন নিয়ে আসবো। আচ্ছা, ওখান থেকে আপনি করবেন, আমরা একটু দ্রুত এখন চলে যাব। স্যার, আমার কোশ্চেনটা হলো যে 2025 সালে বিজনেস স্ট্যান্ডার্ডের একটা পত্রিকা একটা রিপোর্ট আসছিল, যেখানে দেখা গেছে যে বাংলাদেশের দুর্নীতি আওয়ামী লীগ সরকার এমন পর্যায়ে নিয়ে গেছে যে দুর্নীতিটা অ্যাকচুয়ালি কী পরিমাণ অ্যামাউন্ট, সে অ্যামাউন্টটা পর্যন্ত বের করা সম্ভব না। তো আমার প্রশ্ন হলো যে এই টাইপসের দুর্নীতিগুলো বের করা এবং বের করে সেগুলো সাজা দেওয়া বা আসামিদেরকে সিলেক্ট করা বা আইনানুগ ব্যবস্থা নেওয়া বা সেটাকে পরিবর্তন করা বা ইকোনমিক কন্ডিশনগুলোকে চেঞ্জ করা, এগুলোর জন্য তো অনেক সময়ের ব্যাপার, মানে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর। এখন যদি বিএনপি বা এনসিপি বা জামাত শিবির এরা যদি বারবার ইন্টারিম গভর্নমেন্টকে যদি চাপ দেয়, যেখানে আমরা জানি যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ওয়ান অফ দ্য বেস্ট ইকোনমিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সো তাকে যদি এভাবে চাপ দেয়, তার পক্ষে কি আদৌ এই দুর্নীতিগুলোকে ঠিকমতো রন্ধে রন্ধে চেঞ্জ করা বা চেঞ্জেসগুলো আনা কি তার পক্ষে সম্ভব নাকি? যথেষ্ট সময় দেওয়া হচ্ছে নাকি তাকে এই কাজগুলি করবার জন্য? মানে দুর্নীতির উপরে যদি বলো তাইলে এই সরকার তো কমপ্লিট করে যেতে পারবে না, অনেক বড় চ্যাপ্টার। এটা আমাদেরকে পরবর্তী সরকারের উপরে নির্ভর এবং নেক্সট গভর্নমেন্টের ওয়েলউইলের উপর ডিপেন্ড করতে হবে। এখন তুমি বলবে যে পরবর্তী সরকারের উপর তো বিশ্বাসই রাখতে পারছি না, যদিও পরবর্তী সরকারকে ভোট দিয়ে কিন্তু মানুষ বানাবে, কিন্তু তারপরে তো আস্থার সংকট আছে, তখন লড়াইটা করতে হবে। পরে না, আমি আর সম্পর্কিত না, আমি অন্য আরেকটা প্রশ্ন নিয়ে আসতে যাচ্ছিলাম। আচ্ছা, আপনি করুন। হ্যালো স্যার। আচ্ছা স্যার, কিছুদিন যাবৎ যে সচিবালয়ে যেটা হচ্ছে, আমরা এটাকে মনে করছি আমলাতান্ত্রিক জটিলতা হিসাবে, যেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরিফ সোহেল ভাই প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমলাতান্ত্রিক জটিলতাটা ভাঙা হয়নি। তো আর 5ই আগস্ট পরবর্তী একটা কথা খুব জনপ্রিয় হয়ে উঠছিল যে বিপ্লবী সরকার।
তো এবং এই বিপ্লবী সরকারটা আমরা দেখেছি আলটিমেটলি গঠন করা যায়নি, এবং এটার জন্য রিফাত রশিদ সমন্বয়ক তিনি একটা ফেসবুক পোস্টে সরাসরি সব রাজনৈতিক দলকে দায়ী করেছিলেন যে সবাই বিশ্বাসঘাতকতা করে বিপ্লবী সরকারটি গঠন করতে দেয়নি। তো মানে তাদের কথা অনুযায়ী যে বিপ্লবী সরকার গঠন হলে এখন যে আমলাতান্ত্রিক জটিলতাটা আছে, যার জন্য সরকারি মানে সরকারি যারা চাকরিজীবী আছে তাদের সরাসরি বিচারের আওতায় আনা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনি কি মনে করেন যে বিপ্লবী সরকার দরকার ছিল, নাকি এখন অন্তর্বর্তীকালীন সরকারই ঠিক আছে? প্রথম কথা বলি, সব রাজনৈতিক দলগুলো যে কথা বলেছে ওর মধ্যে থেকে আমার বা আমার দলের নাম বাদ দিলে ভালো। ঠিক আছে স্যার। কারণ আমি এটার মধ্যে ছিলাম না, আমি জানতাম না। বিপ্লবী সরকারের আইডিয়া কেউ বলে নাই তখন। দুপুরবেলার ক্যান্টনমেন্টের বৈঠকে কিংবা সন্ধ্যার পরে বঙ্গভবনে কেউ বলে নাই। যেটা হয়েছে সেটা আমরা দেখলাম। এটার জন্য বোঝা দরকার প্রফেসর ইউনুস বিপ্লবী নন, উনি আপাদমস্তক গণতান্ত্রিক। উনি কি এটা মানছিলেন? তাকে কি এটা বলা হয়েছিল? আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু আমি ওনাকে যতখানি জানি উনি ওই রকম একটা সরকারের ব্যাপারে রাজি ছিলেন না। উনি বরঞ্চ পারসিউ করেছেন প্রেসিডেন্টকে রেখে, তাকে দিয়ে সুপ্রিম কোর্ট থেকে এই ব্যাপারে ব্যাখ্যা না হোক যে এখন কি করা যাবে। সুপ্রিম কোর্ট ব্যাখ্যা দিয়েছে, সেই অনুযায়ী সরকার গঠিত হয়েছে। মানব ভাই, আমরা অনুষ্ঠানটা আজকে এই পর্যায়ে এখানে আসলে শেষ করতে যাচ্ছিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা দর্শক সারিতে আছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আরও কিছু প্রশ্ন নিতে পারলে ভালো লাগতো আমার কাছে, তবে সময় আজকে সায় দিচ্ছে না। দর্শক, এরই সাথে শেষ করছি। ZSRM প্রেজেন্টস মিট দ্য পিপল। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।